এক গ্রামে একজন কৃষক ছিল, যার নাম ছিল ইব্রাহিম। সে তার দুই ছেলে হাসান এবং হুসাইনের সঙ্গে থাকত। এই তিনজন মিলে চাষবাস করত এবং তাদের জীবন বড়ই শান্তি ও নির্ঝঞ্ঝাটে কাটছিল। খেতে কঠোর পরিশ্রম আর বাড়িতে ভালোবাসা তাদের জীবনে এক রঙিন আলো ছড়িয়েছিল। কিন্তু একদিন ইব্রাহিম গুরুতর অসুখে পড়ল। সে বুঝতে পারল যে তার শেষ সময় কাছে এসে গেছে। সে তার দুই ছেলেকে কাছে ডেকে দুর্বল কণ্ঠে বলল, আমার ছেলেরা, সম্ভবত এখন আমার সময় শেষ হয়ে গেছে। আমি চাই আমার পরে তোমরা দুই ভাই একসঙ্গে মিলেমিশে থাকো, একে অপরের সঙ্গ দিও এবং তোমাদের জীবন শান্তি ও সুখে কাটাও। আমি কঠিন সময়ের জন্য কিছু স্বর্ণমুদ্রা জমিয়ে রেখেছিলাম, যা আমি বাড়ির পিছনের আম গাছের নিচে পুঁতে রেখেছি। এগুলো তোমাদের কাজে আসবে। কিন্তু আমার ছেলেরা, আমাকে প্রতিশ্রুতি দাও যে তোমরা এগুলো তখনই বের করবে যখন তোমাদের এর খুব প্রয়োজন হবে। হাসান এবং হুসাইন একসঙ্গে বলল, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আব্বু। এটা শুনে ইব্রাহিমের মুখে শান্তি ফুটে উঠল। সে বলল, এখন আমি শান্তিতেই দুনিয়া থেকে বিদায় নিতে পারি। এরপর সে শেষ নিঃশ্বাস ত্যাগ করল এবং এই দুনিয়া থেকে চলে গেল। ইব্রাহিমের জানাজা বড়ই সম্মান ও শ্রদ্ধার সঙ্গে পড়ানো হলো, কিন্তু বড় ছেলে হাসানের হৃদয়ে তার বাবার মৃত্যুর জন্য কোনো দুঃখ ছিল না। তার চোখ শুধু সেই স্বর্ণমুদ্রাগুলোর দিকে ছিল। রাতে সে বিছানায় এপাশ ওপাশ করতে থাকল। ঘুম তার চোখ থেকে মাইল দূরে ছিল। তার হৃদয় ছিল অস্থির এবং সে ভাবছিল, যদি আমি হুসাইনের আগে সেই স্বর্ণমুদ্রাগুলো হাতিয়ে নিতে পারি তাহলে সব সম্পদ আমার হবে। মাঝরাতে যখন গ্রাম নিস্তব্ধতায় ডুবেছিল, হাসান চুপি সারে একটা কোদাল তুলে নিল এবং বাড়ির পিছনের আম গাছের নিচে গিয়ে পৌঁছালো। সে মাটি খুঁড়তে শুরু করল এবং কিছুক্ষণের মধ্যেই স্বর্ণমুদ্রায় ভরা একটা মটকা তার সামনে এলো। স্বর্ণমুদ্রার ঝলক দেখে তার চোখ ঝকঝক করে উঠল। সে ভাবল, এতগুলো স্বর্ণমুদ্রা, এখন আমার জীবনে কোনো কিছুর অভাব হবে না। কিন্তু হাসানের লোভ তাকে শান্তিতে বসতে দিল না। সে সিদ্ধান্ত নিল যে সেই স্বর্ণমুদ্রাগুলো হুসাইনের কাছ থেকে লুকিয়ে রাখবে। সে মটকাটা তুলে নিয়ে অন্য একটা গাছের নিচে গিয়ে পুঁতে রাখল। তারপর চুপিসারে ফিরে এসে নিজের বিছানায় শুয়ে পড়ল, যেন কিছুই ঘটেনি। সকালে যখন হুসাইন উঠল, সে পেছনের উঠোনে গেল এবং সেখানকার দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। আম গাছের নিচে মাটি খোঁড়া ছিল আর স্বর্ণমুদ্রাগুলো গায়েব। সে দৌড়ে হাসানের কাছে গিয়ে চিৎকার করে বলল, ভাই, তাড়াতাড়ি ওঠো, বিপদ হয়ে গেছে। পেছনের উঠোনে মাটি খোঁড়া আছে আর স্বর্ণমুদ্রাগুলো গায়েব। মনে হচ্ছে কোনো চোর আমাদের সব সম্পদ নিয়ে গেছে। হাসান নাটক করে বলল, কি বলছিস হুসাইন? চল আমি নিজে দেখি। দুই ভাই সেই জায়গায় পৌঁছালো যেখানে মাটি খোঁড়া ছিল। হুসাইন উদ্বিগ্ন হয়ে বলল, এখন কি করব ভাই? আমার মনে হয় আমাদের থানায় গিয়ে খবর দিতে হবে। হাসান তাকে থামিয়ে বলল, থাম হুসাইন, থানায় যাওয়ার দরকার নেই। আমি ভালো করে জানি চোরকে। হুসাইন অবাক হয়ে বলল, কি ভাই, তুমি জানো চোরকে? হাসান রাগত্ব স্বরে বলল, হ্যাঁ, আর সেই চোর তুমি নিজেই। কারণ আমার আর তোমার ছাড়া এই স্বর্ণমুদ্রার কথা কেউ জানতো না। এটা স্পষ্ট যে তুমি সব সম্পদ হাতি নিতে চাও। হুসাইন দুঃখিত হয়ে বলল, ভাই, তুমি এটা কি বলছো? আমি আর চোর? আমি স্বর্ণমুদ্রা চুরি করিনি। কিন্তু হাসান তার কথা একটু শুনল না। সে কঠোর স্বরে বলল, হয় স্বর্ণমুদ্রা ফেরত দাও, নয়তো এই বাড়ির দরজা তোমার জন্য চিরকালের জন্য বন্ধ। হুসাইনের হৃদয় ভেঙে গেল। সে বলল, ঠিক আছে, যদি তুমি আমার কথায় বিশ্বাস না করো তাহলে আমি শুধু এই বাড়ি নয়, এই গ্রামই ছেড়ে চলে যাব। দুঃখী মনে হুসাইন তার জিনিসপত্র বাঁধল এবং গ্রাম ছেড়ে চলে গেল। হাঁটতে হাঁটতে সে ভাবছিল, সত্যি না জেনে আমার ভাই আমার সঙ্গে এমন আচরণ কেন করল? বদনামের ভয়ে এই গ্রামে থাকার চেয়ে অন্য কোথাও চলে যাওয়া ভালো। ইতিমধ্যে হাসান চুপিসারে হাসছিল। সে ভাবল, কত সহজে আমি হুসাইনকে পথ থেকে সরিয়ে দিলাম। এখন সব স্বর্ণমুদ্রা আমার। হুসাইন দুঃখী মনে হাঁটতে থাকল। তার মনে নানা চিন্তা আসছিল। একটা চিন্তা ছিল যে হয়তো হাসান এই সব নাটক করেছে স্বর্ণমুদ্রা হাতানোর জন্য। সে তার চিন্তায় ডুবে হাঁটতে থাকল। সূর্য ডুবে গেল এবং রাতের ছায়া চারদিকে ছড়িয়ে পড়ল। ক্লান্ত হয়ে সে একটা বড় পাথরের ওপর থামল। অন্ধকার গাঢ় হয়ে গিয়েছিল আর সে তখনও তার জটিলতায় ডুবেছিল। তখনই তার কানে কিছু শব্দ ভেসে এলো, এই 3000 তোমার আর এই 3000 আমার। হুসাইন নিচে তাকালো এবং দেখল দুজন লোক সেখানে বসে চুরি করা মাল ভাগাভাগি করছে। সে বুঝল এরা চোর। তখনই হঠাৎ তার পা পিছলে গেল এবং সে সোজা চোরদের মাঝে পড়ে গেল। অন্ধকারের কারণে চোরেরা ভয় পেয়ে চিৎকার করে উঠল, ভাগো ভাগো, মনে হচ্ছে এটা রাজার কোনো গুপ্তচর। দুই চোর তাদের মাল ফেলে পালিয়ে গেল। হুসাইন ভয়ে কাঁপছিল, কিন্তু সে সাহস সঞ্চয় করে মালটি দেখল। এগুলো ছিল স্বর্ণমুদ্রা।
সে ভাবল এগুলো সঙ্গে নিয়ে যাওয়া বিপজ্জনক হতে পারে। ভালো হয় যদি আমি এগুলো এখানেই পুঁতে রাখি, প্রয়োজন হলে পরে বের করব। সে স্বর্ণমুদ্রাগুলো একটা গাছের নিচে পুঁতে রাখল এবং রাত সেখানেই কাটিয়ে সকাল হতেই আবার হাঁটা শুরু করল। দুপুরের মধ্যে সে একটা জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল, তখনই কিছু ডাকাত তাকে ঘিরে ফেলল। তারপর ডাকাতদের সর্দার আলী বলল, সাবধান, তোমার কাছে যা আছে সব বের করো, নইলে প্রাণে মরবে। হুসাইন বলল, ভাইয়েরা, আমি নিজেই একজন দুর্দশাগ্রস্ত মানুষ, আমার কাছে সম্পদ কোথায় পাব? ডাকাতরা তার তল্লাশি নিল, কিন্তু কিছুই পেল না। সর্দার আলীর আগে চিৎকার করে বলল, কোনো ব্যাপার নেই, যদি এর কাছে সম্পদ না থাকে তবুও এ আমাদের কাজে লাগবে। এটাকে আমাদের আড্ডায় নিয়ে চলো, দেবী মাকে এর বলি দেওয়া হবে। এটা শুনে হুসাইনের হুঁশ উড়ে গেল। ডাকাতরা তাকে তাদের আড্ডায় নিয়ে গেল। পথে হুসাইন একটা কৌশল ভাবল। আড্ডায় পৌঁছে সে সর্দার আলীকে বলল, যদি তোমরা আমাকে তোমাদের দলে ভর্তি করো তাহলে আমি 4000 স্বর্ণমুদ্রার হদিস দিতে পারি। সর্দার আলী চোখ ঝকঝক করে উঠল। কি বললি? 4000 স্বর্ণমুদ্রা? যদি তুমি সত্যি বলো তাহলে আমাদের মঞ্জুর। তাড়াতাড়ি বলো, সেগুলো কোথায়? হুসাইন বলল, সর্দার, এখন রাত হতে চলেছে, এই সময় সেখানে যাওয়া ঠিক হবে না। কাল সকালে আমি নিজে তোমাদের সেখানে নিয়ে যাব। সর্দার আলী সতর্ক করে বলল, সাবধান, যদি কোনো চালবাজি করো তাহলে পরিণাম খারাপ হবে। হুসাইন জবাব দিল, নিশ্চিন্ত থাকো সর্দার, আমি তোমাদের কোনো ধোঁকা দেব না। পরের দিন সকালে হুসাইন ডাকাতদের সেই জায়গায় নিয়ে গেল যেখানে সে স্বর্ণমুদ্রা পুঁতে রেখেছিল। সর্দার আলীর হুকুমে ডাকাতরা মাটি খুঁড়ল এবং শীঘ্রই স্বর্ণমুদ্রাগুলো তাদের সামনে এলো। সম্পদ দেখে ডাকাতরা খুশিতে লাফিয়ে উঠল। তারা স্বর্ণমুদ্রাগুলো একটা থলিতে ভরে তাদের আড্ডার দিকে রওনা হলো। কিন্তু হুসাইনের মনে অন্য কিছু চলছিল। সে ভাবছিল, এই স্বর্ণমুদ্রাগুলো আমার কাজে এলো, কিন্তু এই ডাকাতরা আমাকে বেশি দিন বাঁচিয়ে রাখবে না। আমাকে কোনো কৌশল বের করতে হবে। কয়েকদিন পর হুসাইন সর্দার আলীকে বলল, সর্দার, আমি 1 সপ্তাহের জন্য আমার গ্রামে যেতে চাই। আমার বুড়ো মা সেখানে আছে, তার সঙ্গে দেখা করতে চাই। সর্দার আলী, যে হুসাইনকে তার সবচেয়ে বিশ্বস্ত লোক মনে করতে শুরু করেছিল, তাকে অনুমতি দিয়ে দিল। হুসাইন গ্রামে যাওয়ার বাহানায় রাজপ্রাসাদের দিকে রওনা হলো। সেখানে রাজা আব্দুর রহমান ইতিমধ্যেই ডাকাতদের আতঙ্কে বিব্রত ছিলেন। রাজা তার মন্ত্রীকে বলছিলেন, মন্ত্রী সাহেব, আখিরে সেই ডাকাত কবে ধরা পড়বে? গোটা দেশ তাকে ভয় পাচ্ছে। তখনই একজন প্রহরী এসে বলল, মহারাজের জয় হোক, একজন লোক ডাকাত রশিদ সম্পর্কে আপনার সঙ্গে তৎক্ষণাৎ দেখা করতে চায়। রাজা বললেন, তাকে তৎক্ষণাৎ এখানে নিয়ে এসো। কিছুক্ষণ পর হুসাইন রাজার সামনে এলো। সে বলল, মহারাজ, আমার সালাম, আমার নাম হুসাইন। আমি ডাকাত রশিদ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা একান্তে বলতে চাই। মন্ত্রী রাগত স্বরে বললেন, এটা কি অভদ্রতা? এখানে সবাই বিশ্বস্ত লোক, যা বলার সবার সামনে বলো। কিন্তু রাজা বললেন, মন্ত্রী সাহেব, যদি সে একান্তে কথা বলতে চায় তাহলে আমরা তার সঙ্গে একান্তেই কথা বলবো। সবাইকে বাইরে পাঠিয়ে রাজা হুসাইনের পুরো কথা শুনলেন। হুসাইন জানালো কিভাবে সে ডাকাতদের ভরসা অর্জন করেছে এবং এখন তাদের আড্ডার রহস্য জানে। সে বলল, মহারাজ, আমার শুধু আপনার সাহায্য প্রয়োজন। পরশু রাতে আপনি আমার সঙ্গে 500 সৈন্য পাঠান। আমি তাদের ডাকাতদের আড্ডায় নিয়ে যাব, আর আপনি তাদের গ্রেফতার করতে পারবেন। রাজা বললেন, সাবাস হুসাইন, তোমার চতুরতা ও সাহস প্রশংসনীয়। যে সাহায্য প্রয়োজন তা পাবে। হুসাইন রাজার সঙ্গে তার কৌশল বাস্তবায়নের পুরো প্রস্তুতি নিয়ে ফেলল। রাজা তার সাহস ও চতুরতার প্রশংসা করেছিলেন এবং পরশু রাতের জন্য 500 সৈন্যের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। হুসাইনকে রাজপ্রাসাদে শাহী অতিথির মতো থাকার ব্যবস্থা করা হলো। সে তার উদ্দেশ্য সফল হবার আশায় ভরপুর ছিল, কিন্তু তার হৃদয় তখনও তার বড় ভাই হাসানের জন্য দুঃখিত ছিল। সে ভাবছিল, কাশ হাসান আমার সঙ্গে সেই প্রতারণা না করত, হয়তো আজ আমরা দুজন মিলে শান্তির জীবনযাপন করতাম। কিন্তু সময় পিছনে ফিরে যায় না। হুসাইন তার হৃদয়কে শক্ত করল এবং তার পরিকল্পনার উপর মনোযোগ দিল। অন্যদিকে হাসান গ্রামে স্বর্ণমুদ্রা সম্পদের নেশায় ডুবেছিল। সে তার বাবার উপদেশ ভুলে গিয়েছিল যে এই সম্পদ শুধু কঠিন সময়ের জন্য। হাসান ভাবল, এখন আমার কাছে এত স্বর্ণমুদ্রা আছে যে আমি সারা জীবন মজা করতে পারি। সে পরিশ্রম ও সম্মানের পথ ছেড়ে জুয়া, মদ এবং ঐশ্বর্যে ডুবে গেল। গ্রামের লোকজন তার আচরণে বিরক্ত হয়ে উঠল। যে হাসান একসময় গ্রামের সম্মানিত মানুষ ছিল, এখন তার বদনাম প্রতিটি মুখে ছিল। তার স্বর্ণমুদ্রা ধীরে ধীরে ফুরিয়ে যেতে লাগল এবং শীঘ্রই সে ঋণে ডুবে গেল। গ্রামে কেউ তাকে চাকরি দিতে প্রস্তুত ছিল না। অবশেষে যখন তার খাওয়ার জন্য টাকা বাকি রইল না, সে সিদ্ধান্ত নিল যে এই গ্রামে ভুকা মরাচ্ছে, অন্য শহরে চলে যাওয়া ভালো। হাসান তার জিনিসপত্র বাঁধল এবং একটা নতুন শহরের দিকে রওনা হলো।
সেখানে সে একজন শেঠ মাহমুদের দোকানে চাকরি চাইতে গেল, কিন্তু শেঠ মাহমুদ তার মুখ দেখে বলল, তুমি তো মুখ দেখেই চোর উচ্চকের মতো মনে হচ্ছ, ভোলা তোকে কে কাজ দেবে? হাসান মিনতি করল, কিন্তু শেঠ তাকে তাড়িয়ে দিল। হাসান দুঃখী মনে ভাবতে লাগল, মনে হচ্ছে এখানেও সৎভাবে কেউ আমাকে কাজ দেবে না, এখন তো পেট ভরার জন্য চুরিই করতে হবে। একদিন যখন সে শেঠ মাহমুদের দোকানের পাশ দিয়ে যাচ্ছিল, তার নজর পড়ল একটা থলির ওপর, যা স্পষ্টতই স্বর্ণমুদ্রায় ভরা ছিল। হাসান সুযোগ বুঝে থলিটা তুলে নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। শেঠ মাহমুদ চিৎকার করল, চোর চোর! কিছু লোক তার পিছু ধাওয়া করল, কিন্তু হাসান জঙ্গলের দিকে পালিয়ে গেল এবং তাদের নজর থেকে অদৃশ্য হয়ে গেল। এভাবে হাসান, যে একসময় তার বাবার সম্মানের উত্তরাধিকারী ছিল, এখন একজন বদনামী চোর হয়ে গেল। সে জঙ্গলে একটা গাছের ফোকরে লুকিয়ে থাকত এবং চুরিকে তার পেশা বানিয়ে নিত। তারপর পরশু রাত এলো। হুসাইন রাজার সৈন্যদের নিয়ে ডাকাতদের আড্ডার দিকে রওনা করল। সে সৈন্যদের আড্ডার মানচিত্র বুঝিয়ে দিল এবং জানালো যে ডাকাতেরা রাতে বেশিরভাগ সময় নেশায় মত্ত থাকে, যার ফলে তাদের ধরা সহজ হবে। সৈন্যরা চুপিসারে জঙ্গলে প্রবেশ করল। ঘুটঘুটে অন্ধকার ছিল, গাছের ডালপালা বাতাসে দুলছিল এবং চারদিকে নিস্তব্ধতা ছড়ানো ছিল। ধীরে ধীরে তার আড্ডাটি ঘিরে ফেলল। হুসাইন সৈন্যদের সঠিক সময় হামলার ইশারা দিল। সেই মুহূর্তে সবার নিঃশ্বাস থেমেছিল। হঠাৎ সৈন্যরা ডাকাতদের উপর ঝাঁপিয়ে পড়ল। ডাকাতরা হতবাক ও বিচলিত হয়ে গেল। কেউ কেউ পালানোর চেষ্টা করল, কিন্তু সৈন্যরা তাদের চারদিক থেকে ঘিরে ফেলল। তলোয়ারের ঝনঝনানি আর চিৎকারের শব্দে জঙ্গল গম গম করে উঠল। কিছুক্ষণের মধ্যেই সব ডাকাত হয় গ্রেপ্তার হলো, নয়তো মারা গেল। ডাকাতদের সর্দার আলী, যে হুসাইনকে তার সবচেয়ে বিশ্বস্ত লোক মনে করত, তাকে দেখে রাগে চিৎকার করে বলল, এই শয়তানের বাচ্চা, তুই আমার সঙ্গে প্রতারণা করলি। হুসাইন শান্ত স্বরে বলল, আমি শুধু আমার দেশ ও আমার জাতির সেবা করেছি। তোমার মতো ডাকাতরা এই দেশ লুটেছে, কিন্তু এখন তোমার সময় শেষ। সৈন্যরা ডাকাতদের বেঁধে রাজপ্রাসাদের দিকে রওনা করল। পরের দিন দরবারে সব দরবারি ও মন্ত্রী জড়ো হলো। রাজা আব্দুর রহমান সব প্রমাণ দেখলেন এবং ডাকাতদের সর্দার আলীকে বললেন, তোমার অপরাধ প্রমাণিত হয়ে গেছে। তুমি দেশে লুটপাট ও আতঙ্ক ছড়িয়েছ। তোমার নিজের পক্ষে কিছু বলার আছে? সর্দার আলী রাগ ও ঘৃণা নিয়ে হুসাইনের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। রাজা হুকুম দিলেন, এই নৃশংস ডাকাতদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। আগামী অমাবস্যায় তাদের ফাঁসিতে ঝলানো হবে। দরবারে উপস্থিত প্রত্যেকে রাজার ন্যায় বিচারের প্রশংসা করল। তারপর রাজা হুসাইনের দিকে তাকিয়ে বললেন, হুসাইন, তোমার সাহস ও চতুরতা এই দেশকে একটা বড় বিপদ থেকে বাঁচিয়েছে। আজ থেকে আমরা তোমাকে আমাদের দেশের সেনাপতি নির্বাচিত করছি। হুসাইন সম্মানের সঙ্গে মাথা নত করে বলল, ধন্যবাদ মহারাজ, আপনি আমাকে দেশের সেবার সুযোগ দিয়েছেন। এটা আমার জন্য বড় সম্মানের বিষয়। হুসাইন এখন সেনাপতি হয়ে গিয়েছিল। সে তার দায়িত্ব পুরো সততা ও পরিশ্রমের সঙ্গে পালন করতে শুরু করল। তার খ্যাতি গোটা দেশে ছড়িয়ে পড়ল। লোকজন তার সাহস ও ন্যায়পরায়ণতার উদাহরণ দিতে লাগল। একদিন রাজা হুসাইনকে ডেকে বললেন, হুসাইন, তুমি শুধু সাহসী ও বুদ্ধিমানই নল, তোমার হৃদয়ও খুব উদার। আমি চাই আমার মেয়ে ফাতিমার বিয়ে তোমার সঙ্গে হোক। তুমি কি বলো? হুসাইন বলল, মহারাজ, যদি এটাই আপনার ইচ্ছা হয় তাহলে আমি প্রত্যাখ্যান করতে পারি না। আমি এই সম্বন্ধে রাজি। কয়েকদিনের মধ্যেই হুসাইনের সঙ্গে ফাতিমার বিয়ে বড় ধুমধামে হলো। বিয়ের কয়েকদিন পর রাজা হুসাইনকে বললেন, বেটা, আমরা এখন বুড়ো হয়ে গেছি। আমরা চাই দেশের শাসনভার এখন তুমি সামলাও। পরের দিন হুসাইনের রাজাভিষেক হলো এবং সে দেশের রাজা হয়ে গেল। আর রাজা আব্দুর রহমান ঘুরতে রওনা হলেন। হুসাইন দেশের শাসন পুরো নিষ্ঠা ও ন্যায়ের সঙ্গে সামলালো। সে তার প্রজাদের ভালোর জন্য অনেক কাজ করল এবং লোকজন তার প্রশংসায় পঞ্চমুখ হতে লাগল। অন্যদিকে হাসানের অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। সে চুরিকে তার পেশা বানিয়ে নিয়েছিল এবং এখন সে মুহাম্মদ চোর নামে একজন কুখ্যাত চোর হয়ে গিয়েছিল। সে জঙ্গলে একটা গাছের ফোকরে লুকিয়ে থাকত এবং ছোটখাটো চুরি করত, কিন্তু তার লোভ এখন আরও বেড়ে গিয়েছিল। এক রাতে সে ভাবল, কেননা এমন একটা চুরি করি যাতে আমাকে বারবার চুরি করতে না হয়। যদি আমি রাজকোষে হাত সাফ করতে পারি তাহলে বাকি জীবন আরামে কাটাতে পারবো। হাসান রাজকোষ লুট করার পরিকল্পনা করল। সে রাতের অন্ধকারে রাজপ্রাসাদের পিছনের দিকে পৌঁছালো। তার সঙ্গে একটা দড়ি ছিল, যার সাহায্যে সে প্রাসাদের ছালে উঠতে চলেছিল। ইতিমধ্যে সেই রাতে হুসাইনের ঘুম আসছিল না। সে মুহাম্মদ চোরের কথা ভাবছিল, যে দেশে আতঙ্কের কারণ হয়ে উঠছিল। সে প্রাসাদের ছাদে টহল দিচ্ছিল। হাসান যখন দড়ির সাহায্যে ছাদে উঠল, হুসাইন তাকে দেখে ফেলল। সে তৎক্ষণাৎ তার তলোয়ার বের করল এবং সৈন্যদের ডাকল। কিছুক্ষণের মধ্যেই সৈন্যরা সেখানে পৌঁছে গেল। হুসাইন হুকুম দিল, এটাকে গ্রেপ্তার করো। হাসান পালানোর পুরো চেষ্টা করল, কিন্তু সৈন্যরা তাকে ধরে ফেলল। যখন তার মুখ সামনে এলো, হুসাইন হতবাক হয়ে গেল। সে বলল, হাসান, আমার ভাই, তুমি আর মুহাম্মদ চোর? আমি স্বপ্নেও ভাবিনি যে তুমি এতটা নিচে নেমে যাবে। হাসানের চোখ লজ্জায় নত ছিল, কিন্তু সে কিছু বলল না। হুসাইন বলল, এটাকে জেলখানায় নিয়ে যাও। কাল সকালে দরবারের বিচার হবে। জেলখানায় হাসান সারা রাত তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হচ্ছিল। তার মন বারবার সেই সময়ের দিকে ফিরে যাচ্ছিল
যখন সে তার ছোট ভাই হুসাইনকে অসৎ বলে অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সে ভাবছিল, হায়, আমার খারাপ নিয়ত আমাকে এই গভীর খাদে ঠেলে দিয়েছে। হুসাইন, যাকে আমি বদনাম করে গ্রাম থেকে বের করেছিলাম, সে আজ তার সততা ও নেকির কারণে রাজা হয়েছে। আর আমি, যার কাছে সব কিছু ছিল, একজন চোর হয়ে এই জেলখানায় পড়ে আছি। তার চোখ থেকে অশ্রুর ধারা বইছিল, কিন্তু এখন অনুতাপের কোনো ফল ছিল না। হুসাইনও সারা রাত ঘুমাতে পারেনি। সে তার ভাই হাসানের কথা ভাবছিল। তার হৃদয় বারবার বলছিল যে হাসান তার বড় ভাই, যার সঙ্গে সে শৈশব কাটিয়েছে, কিন্তু একজন রাজা হিসেবে তাকে ন্যায় বিচার করতে হবে। সে ভাবছিল, কাল আমার জীবনের সবচেয়ে কঠিন দিন হবে। আমাকে একটা ভয়ঙ্কর পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। আমি কি এই পরীক্ষায় সফল হতে পারব? সকালে দরবার সাজানো হলো। হাসানকে, যাকে এখন সবাই মোহাম্মদ চোর নামে চিনত, সৈন্যরা দরবারে হাজির করল। রাজা হুসাইন সিংহাসনে বসেছিলেন। তার চোখে গভীর দুঃখ ছিল, কিন্তু মুখ কঠোর ও ন্যায়পরায়ণ। দরবারে উপস্থিত মন্ত্রী, দরবারি ও প্রজাদের নজর হাসানের উপর ছিল। রাজা গম্ভীর কণ্ঠে বললেন, মোহাম্মদ চোর, তোমার বিরুদ্ধে চুরির সব অভিযোগ প্রমাণিত হয়েছে। তুমি শুধু সাধারণ মানুষকেই লুট করনি, রাজকোষেও হাত সাফ করার চেষ্টা করেছ। তোমার নিজের পক্ষে কিছু বলার আছে? হাসান মাথা নত করে বলল, মহারাজ, আমি শুধু এটুকু বলতে চাই যে আমার মতো শয়তানকে এমন কঠোর শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে কেউ চুরি করার সাহস না করে। হুসাইনের হৃদয় ভেঙে গেল। সে তার ভাইয়ের কণ্ঠে অনুতাপ শুনতে পেল, কিন্তু সে তার কর্তব্য মনে রাখল। সে হুকুম দিল, ঠিক আছে মোহাম্মদ চোর, তোমাকে শাস্তি দেওয়া হবে। সৈন্যরা, এই চোরের একটা হাত ও একটা পা কেটে ফেলো এবং তারপর তাকে দেশের সীমানার বাইরে তাড়িয়ে দাও। দরবারে উপস্থিত প্রত্যেকেই হুসাইনের ন্যায় বিচারের প্রশংসা করল। প্রজারা মহারাজ হুসাইনের জয় বলে জয়ধ্বনি দিল। সৈন্যরা হুকুম পালন করল। হাসানের একটা হাত ও একটা পা কেটে তাকে দেশের সীমানার বাইরে ছেড়ে দেওয়া হলো। সে লোংড়াতে লোংড়াতে দুঃখ ও লজ্জায় ভরা অবস্থায় এগিয়ে চলল। যখন হাসান সীমানার বাইরে যাচ্ছিল, তখনই তার সামনে একজন লোক এলো। হাসান নজর তুলে দেখল সেটা হুসাইন। হাসান দুঃখ ভরা কণ্ঠে বলল, মহারাজ, আপনি এখানে? আপনি আমার একটা হাত ও একটা পা কাটার বদলে আমাকে মৃত্যুদণ্ড দিলে ভালো হতো। এভাবে তো আপনি আমাকে তিল তিল করে মরার জন্য এই দুনিয়ায় ছেড়ে দিয়েছেন। হুসাইন শান্ত কিন্তু দুঃখ ভরা কণ্ঠে বলল, সেই সময় আমি একজন রাজা ছিলাম ভাইয়া, কিন্তু এখন তোমার সামনে রাজা হুসাইন নয়, তোমার ছোট ভাই হুসাইন দাঁড়িয়ে আছে। একজন রাজা হিসেবে আমি একজন চোরকে উপযুক্ত শাস্তি দিয়ে আমার কর্তব্য ও ধর্ম পালন করেছি, কিন্তু এখন একজন ভাই তার ভাইয়ের কাছে তার কর্তব্য পালন করতে এসেছে। হাসান অবাক হয়ে বলল, আমি কিছু বুঝলাম না হুসাইন। হুসাইন একটা থলি তার দিকে এগিয়ে দিয়ে বলল, আমি জানি ভাইয়া, একটা হাত ও একটা পা কাটা যাওয়ার পর তুমি কোনো কাজ করতে পারবে না, তাই আমি তোমার জন্য এই থলিটা এনেছি। এতে 5000 স্বর্ণ মুদ্রা আছে, যা আমার নিজের পরিশ্রমের উপার্জন। আমার বিশ্বাস, এত সম্পদ দিয়ে তুমি অন্য কোনো দেশে আরামে জীবন কাটাতে পারবে। প্রত্যাখ্যান করো না, নইলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। হাসানের চোখ ভিজে গেল। সে কাঁপা কণ্ঠে বলল, হুসাইন, তুমি সত্যি খুব উদার ও উঁচু মনের মানুষ। আমি তোমার সঙ্গে এত বড় প্রতারণা করেছি, তবুও তুমি আমার জন্য এত কিছু করছো। খোদা তোমাকে সব সময় সুখী রাখুক। দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরল। তাদের চোখ থেকে অশ্রু ঝরছিল। হাসান বলল, আলবিদা মার ভাই, আমার খোদার কাছে দোয়া প্রত্যেক মানুষ যেন তোমার মতো ভাই পায়। হুসাইনও বলল, আলবিদা ভাইয়া, খোদা তোমার হেফাজত করুক। এই বলে দুই ভাই তাদের নিজ নিজ পথে চলে গেল। হাসান সেই দেশ চিরতরে ছেড়ে চলে গেল এবং তাকে আর কখনো সেখানে কেউ দেখেনি। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে ন্যায় বিচার করতে গেলে প্রথমে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে হয়, কারণ যদি আবেগ প্রাধান্য পায় তাহলে ন্যায় বিচার কখনো পূর্ণ হতে পারে না। অপরাধের শাস্তি দেওয়া কর্তব্য এবং এটি ন্যায় বিচারের দাবিও, কিন্তু এর সঙ্গে ভ্রাতৃত্ব ও দয়ার দিকটিও কখনো উপেক্ষা করা উচিত নয়, কারণ এটাই মানুষের সম্পর্কের আসল ভিত্তি। সম্পদ এবং ক্ষমতা যত বড়ই হোক না কেন, শেষ পর্যন্ত তার সব নশ্বর, কিন্তু মানুষের সততা, তার উদার হৃদয় এবং তার স্বচ্ছ চরিত্র সবসময় মানুষের হৃদয়ে বেঁচে থাকে এবং চিরকাল মনে রাখা হয়। যদি আপনাদের আমাদের এই গল্প ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই লিখুন যে আপনাদের আমাদের এই গল্প কেমন লাগলো। আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের আরও ভালো কাজ করার উৎসাহ দেয়।